এই ঘড়িটি অভিশপ্ত। ঘড়িটি যারই হস্তগত হয়েছে সেই কিছুদিনের মধ্যে মৃত্যুবরণ করেছে। অর্থাৎ এই ঘড়িটি তার মালিকের জীবনে মৃত্যু ডেকে এনেছে। এমনই ধারাবাহিক কিছু ঘটনায় ঘড়িটির নাম হয়ে গেছে দ্য গ্রেভস ওয়াচ বা কবরের ঘড়ি। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, এই বৈচিত্র্যময় পৃথিবীতে এমন অনেক ব্যাখ্যাতীত ঘটনা ঘটে যেগুলোকে নিছক কাকতালীয় ঘটনা বলে উড়িয়ে দেওয়া যায় না। আজ তেমনই নানা রকম ব্যাখ্যাতীত ঘটনার চাদরে মোড়ানো এমন একটি ঘড়ির কথা আলোচনা করব, যার প্রভাবে ঘটা ধারাবাহিক দুর্ঘটনার জন্য সেটাকে অভিশপ্ত ঘড়ি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, দ্য গ্রেভস ওয়াচ আখ্যা পাওয়া এক মৃত্যুদূত ঘড়ির কাহিনী নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ব্রিটেনের মিরর পত্রিকার খবর অনুযায়ী 1925 সালে তৎকালীন বিখ্যাত ঘড়ি প্রস্তুতকারক প্যাটিক ফিলিপ এই অভিশপ্ত ঘড়িটি তৈরি করেন। প্রস্তুতকারকের নাম অনুসারে এই ঘড়িটিকে দ্য প্যাটিক নামে নামকরণ করা হয়। ক্যালেন্ডার, পূর্ণিমা ও অমাবস্যার হিসেব রাখার বিশেষ যন্ত্র এবং সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ের জন্য বিশেষ ব্যবস্থা সহ ঘড়িটিতে এমন আরও 24টি বিশেষ অত্যাধুনিক সুযোগ সুবিধা সংযোজন করা হয়েছিল, যা কেবলমাত্র আজকের দিনের বহুমূল্যের ঘড়িতেই দেখতে পাওয়া যায়। সে সময় কম্পিউটার প্রযুক্তি না থাকলেও অন্যান্য প্রযুক্তি থেকে সম্পূর্ণ আলাদা এবং কোনরূপ যান্ত্রিক প্রযুক্তির সহায়তা ছাড়া শুধুমাত্র হাতে তৈরি এই ঘড়িটি প্যাটিক ফিলিপের মতো অসামান্য প্রযুক্তিবিদের কারণেই কেবলমাত্র এমন অত্যাধুনিক রূপ পেয়েছিল। ঘড়িটির কাঁটা থেকে শুরু করে সব যন্ত্রপাতি নিরেট 18 ক্যারেটের সোনা দিয়ে তৈরি এই ঘড়িটি ডিজাইন করতে প্রায় 3 বছর সময় লেগেছিল, আর তৈরি করতে লেগেছিল 5 বছর। কথিত আছে এই ঘড়িটি অভিশপ্ত। ঘড়িটি যারই হস্তগত হয়েছে সেই কিছুদিনের মধ্যে মৃত্যুবরণ করেছে। অর্থাৎ এই ঘড়িটি তার মালিকের জীবনে মৃত্যু ডেকে এনেছে। এমনই ধারাবাহিক কিছু ঘটনায় ঘড়িটির নাম হয়ে গেছে দ্য গ্রেভস ওয়াচ বা কবরের ঘড়ি। এবার এই ঘড়িটিকে অভিশপ্ত বলার পেছনের গল্পের দিকে দৃষ্টিপাত করা যাক। ঘড়িটি প্রস্তুত করার পর বিপুল অর্থসম্পদের অধিকারী হেনরি গ্রেভস জুনিয়র নামের একজন স্বনামধন্য আমেরিকান ব্যাংকার 1933 সালে $15,000 ঘড়িটিকে কিনে নেন। তখন ঘড়ি সংগ্রাহক হিসেবে তার বেশ সুখ্যাতি ছিল। ঘড়িটিকে নিজের জন্য শুভ মনে করে কেনার পরে তিনি এটির নাম দেন হোলি গ্রেইল। কিন্তু প্রকৃতপক্ষে ঘড়িটি তার জন্য কখনোই শুভ ফল বহন করেনি। এই ঘড়ি কেনার বছরেই আমেরিকায় ব্যাপকভাবে অর্থনৈতিক মন্দার সাথে সাথে মানুষের মধ্যে তীব্র অর্থাভাব দেখা দেয়। এই ঘটনায় হেনরির মনে এক ধরনের ধারণা জন্মায় যে হয়তো ঘড়িটির অভিশাপের কারণে এমনটি হচ্ছে। তাই একদিন তিনি তার কন্যাকে নিয়ে নিউ ইয়র্কের একটি লেকে নৌকা ভ্রমণ করার সময় ঘড়িটিকে নদীতে ফেলে দিতে চেয়েছিলেন। কিন্তু হেনরির মেয়ে তাকে বুঝিয়ে এত দামি ঘড়িটিকে ফেলে দেয়া থেকে নিবৃত্ত করেন। হেনরির কেবলই প্রতিনিয়ত ঘড়িটি সম্পর্কে এক ধরনের হতাশা কাজ করত। তার প্রায় মনে হতো এই ঘড়িটি অভিশপ্ত। ঘড়ি কেনার 7 মাসের মাথায় কোনো কারণ ছাড়াই তার এক ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু হয়। এর কিছুদিন পর 1934 সালের নভেম্বর মাসে হেনরির ছোট ছেলে জর্জ ক্যালিফোর্নিয়ায় ঘটা এক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে মৃত্যুবরণ করে। তাছাড়া 1922 সালের দিকে হেনরি যখন প্যাটিক ফিলিপের সাথে এই ঘড়ি তৈরির ব্যাপারে আলাপ আলোচনা করছিলেন, সে সময় তার বড় ছেলেও এক গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল। এভাবেই ঘড়িটি সম্পর্কে সকলের মনে কুসংস্কার জন্মে যে ঘড়িটি মানুষের জীবনে শুভ দিনের পরিবর্তে মন্দ দিন উপহার দিতেই বেশি পছন্দ করে। ফলে চতুর্দিকে ঘড়িটির অভিশপ্ততার কথা ছড়িয়ে পড়ে। 1953 সালে 86 বছর বয়সে হেনরি গ্রেভস জুনিয়র মারা যাবার পর হেনরির কন্যা গুইন্ডন উত্তরাধিকার সূত্রে ঘড়িটির মালিক হন, কিন্তু তিনিও এটি বেশি দিন নিজের কাছে রাখতে পারেননি। 1960 সালে গুইন্টনের মৃত্যুর পর তার একমাত্র সন্তান রেজিনাল্ড ফুলারটন ঘড়িটির উত্তরাধিকারী হয়। সে এই ঘড়িটিকে যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের এক সম্ভ্রান্ত ব্যবসায়ীর কাছে $2 মিলিয়ন বিক্রি করে। ঘড়িটি কেনার পরে ব্যবসায়ীটিও নানা রকম অপ্রত্যাশিত ঘটনার কবলে পড়ে ঘড়িটিকে ইলিনয়ের রকফোর্ড জাদুঘরে দান করে দেন। তারপর হতে 1999 সাল পর্যন্ত অভিশপ্ত এই ঘড়িটি রকফোর্ড জাদুঘরেই শোভা পেতে থাকে। 1999 সালে জাদুঘরটির কার্যক্রম বন্ধ হয়ে গেলে জাদুঘরের সম্পদগুলো শিকাগোর মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে স্থানান্তরিত করা হয়। এখানে এই ঘড়িটিকে নিলামে তোলা হলে নিউ ইয়র্কের একজন ব্যবসায়ী এটিকে $11 মিলিয়ন কিনে নেন। এ সময় পর্যন্ত ঘড়িটির অভিশপ্ততার কথা একরকম চাপা পড়ে গিয়েছিল। সময়ের পরিক্রমায় বহু বছর অতিক্রান্ত হওয়ায় এই ঘড়িটির ভয়াবহতার কথা সকলেই প্রায় ভুলে গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ের একটি খবর সকলের সামনে ঘড়িটির পুরনো স্মৃতিকে আবারও জাগিয়ে তোলে। কয়েক বছর আগে কাতার রাজপরিবারের একজন বিশিষ্ট ব্যক্তি মোহাম্মদ বিন আলথানি, যিনি শিল্পকর্মের একজন গুণগ্রাহী হিসেবে পরিচিত, তিনি শৈল্পিকতায় পরিপূর্ণ এই ঘড়িটিকে সুইজারল্যান্ডের অকশন হাউস থেকে $24 মিলিয়ন বিনিময়ে কিনে নেন। এই ঘড়িটি কেনার কয়েকদিন পরেই মাত্র 48 বছর বয়সে তিনি লন্ডনের নিজের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এটি যেন সেই অভিশপ্ত পুরনো ইতিহাসেরই আরও একটি পুনরাবৃত্তি।
যদিও আমাদের বিজ্ঞানমনস্ক চিন্তাভাবনা এসব ঘটনাকে হেসে উড়িয়ে দেয়, তবুও বারবার একইভাবে ইতিহাসের পুনরাবৃত্তি করে ঘটা এমন ঘটনাগুলোকে নিছক কাকতালীয় ঘটনা বলেও একেবারে ফেলে দেয়া যায় না। তাই ঘড়িটির প্রথম মালিকের স্বীকারোক্তি অনুযায়ী ঘড়িটি তার জীবনে সত্যিই অভিশপ্ত ছিল, এমন উক্তির পেছনে কোনো সত্যতা থাকলেও থাকতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।